আসসালামু আলাইকুম। গল্পবিলাস ভাই মাইনুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি সাইমুম সিরিজের ৩৩ নম্বর বই সুরিনামের সংকটে। নিউ নিকারি থেকে একটা মাত্র হাইওয়ে দক্ষিণে বেরিয়ে টটনস ও গ্রোঞ্জা শহর হয়ে গেছে রাজধানী পারামারিবোতে। আহমেদ মুসার গাড়ি বেরিয়ে এলো নিউ নিকারি শহর থেকে। শহর থেকে বের হওয়া বিভিন্ন রাস্তা গিয়ে মিশেছে হাইওয়েতে। আহমেদ মুসার গাড়ি গিয়ে সেই হাইওয়েতে প্রবেশ করলো। একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিল রাস্তার পাশে, তার কোমরে ঝোলানো রিভলভার এবং তার হাতে একটা দূরবীন। পুলিশ অফিসারটি রাস্তার পাশ থেকে হাত তুলে আহমেদ মুসার গাড়িকে দাঁড় করাতে বলল। এটা কোনো চেকপোস্ট নয়, অথচ গাড়ি দাঁড় করানো হলো। এভাবে গাড়ি দাঁড় করার আদেশ পাওয়ায় আহমেদ মুসা বিরক্ত হলো। গাড়ি দাঁড় করাতেই পুলিশ অফিসারটি জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে বলল, মাফ করবেন, আমরা একজন লোককে খুঁজছি। কাকে খুঁজছেন? প্রশ্ন করল ড্রাইভার রূপী আহমেদ মুসা। পুলিশ অফিসারটি একটা ফটো আহমেদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, এই লোকটি। ফটোটির দিকে তাকিয়ে আহমেদ মুসা চমকে উঠল। এ যে আহমেদ হাত্তা নাসুমনের ফটো। আহমেদ মুসা জিজ্ঞেস করল, লোকটা চোর ডাকাত নাকি? না, ইনি পলিটিশিয়ান, ফেরার। এখন শোনা যাচ্ছে সে গোপনে সুরিনামে প্রবেশ করছে। কোথায় গিয়েছিল সে? জিজ্ঞেস করল আহমেদ মুসা। দেশের বাইরে কোথাও। কি করে জানা গেল সুরিনামে প্রবেশ করছেন তিনি? সেটা জেনে লাভ নেই, এখন দরকার তাকে পাওয়া। ছবিটা দেখে রাখুন, তাকে পেলে পুলিশে ফোন করবেন। এই বলে লোকটি গাড়ির জানালা থেকে মুখ সরাতে গিয়ে হাত্তা নাসুমনের দিকে তাকিয়ে চমকে উঠল। বলল, আপনাকে পরিচিত মনে হচ্ছে। পুলিশ অফিসারের কথা শেষ না হতেই আহমেদ মুসা সামনের সিটের দরজা খুলে দিয়ে বলল, স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার চাইতে গাড়িতে বসুন, বসে কথা বলুন। পুলিশ অফিসারটি উঠে বসল। তার মুখ গম্ভীর, চোখে সন্ধানী দৃষ্টি। আহমেদ মুসার পাশের সিটে বসতে বসতে হাত্তা নাসুমনকে সে বলল, আপনার নাম কি? আবুল হাত্তা। বলল আহমেদ হাত্তা নাসুমন। আবুল হাত্তা না আহমেদ হাত্তা? এই বলেই পুলিশ অফিসারটি পেছনের সিটে বসে চোখের পলকে তার বাম হাতটা আহমেদ হাত্তার দিকে চালনা করে তার দাড়ি ধরে টান দিল। দাড়ি খসে এলো তার হাতে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল পুলিশ, ও গড, পাওয়া গেছে। এরপর পুলিশ অফিসারটি গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নামুন মিস্টার আহমেদ হাত্তা নাসুমন। আপাতত নাম হারানো, ছদ্মবেশ নিয়ে প্রতারণা, ফেরার হওয়া, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইত্যাদি অভিযোগে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এ বলে গাড়ির দরজা খুলতে গেল পুলিশ অফিসার। ড্রাইভার রূপে আহমেদ মুসা বলল, দরজা লক করে দিয়েছি, আপাতত আমরাই আপনাকে অ্যারেস্ট করলাম। আহমেদ মুসার কথা শুনে পুলিশ অফিসার হুঙ্কার দিয়ে আহমেদ মুসার দিকে মুখ ঘোরালো। মুখ ঘুরিয়ে দেখল আহমেদ মুসার রিভলভার তার দিকে হা করে তাকিয়ে আছে। কি করছো তুমি? পুলিশের দিকে তুমি রিভলভার তাক করেছো, এর পরিণতি কি জানো? ধমকেশ্বরে কথা কয়টি বলল পুলিশ অফিসার। পরিণতি পরে জানলেও চলবে, আপনার রিভলভারটি আমাকে দিন। দেরি করলে আমার প্রথম গুলিটার লক্ষ্য হবে আপনার ডান হাত, কঠোর কণ্ঠে বলল আহমেদ মুসা। পুলিশ অফিসার একবার আহমেদ মুসার চোখের দিকে তাকালো, তারপর আস্তে রিভলভারটা বের করে আহমেদ মুসার হাতে দিল। ধন্যবাদ। এ বলে আহমেদ মুসা পুলিশের রিভলভার পেছনের দিকে ছুরি দিয়ে বলল, মিস্টার হাত্তা, আপনি পুলিশের দিকে পিস্তল তাক করে রাখুন। কোনো বেয়াদবি করার চেষ্টা করলে তার মাথাটা একেবারে উড়িয়ে দেবেন। আহমেদ মুসা নিজের হাতের রিভলভারটা স্টিয়ারিং হুইলের সামনে ড্যাশবোর্ডে রেখে পুলিশ অফিসারের দিকে চেয়ে বলল, মিস্টার পুলিশ অফিসার, আপনি মিস্টার হাত্তার যে অপরাধের তালিকা দিলেন তার মধ্যে তার আসল দোষটাই তো নেই। জানেন দোষটা কি? দোষটা হলো 21 তারিখে তিনি তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দেশে এসেছেন। পুলিশ অফিসারটি মুখ হারি করে বসেছিল। সে ভীত, কথা বলল না, এমনকি আহমেদ মুসার দিকে তাকালোও না। আহমেদ মুসা আবার বলল, মিস্টার পুলিশ অফিসার, আপনি বললেন মিস্টার হাত্তা ফেরার। তিনি কি ফেরার হয়েছিলেন, না তাকে কিডন্যাপ করা হয়েছিল? তার মেয়েকে কারা দেশ ছাড়া করেছে? কারা তার হবু জামাতাকে পণবন্দি করে রেখেছে? দেশে অপহরণ, কিডন্যাপের সয়লাভ সৃষ্টি করেছে কারা? এসব অপরাধ কি মিস্টার হাত্তার? তুমি একজন ড্রাইভার, এসব তুমি জানো কিভাবে? আর বলছো কোন স্বার্থে? মরার জন্য পাখা উঠেছে বুঝি? চলো চেকপোস্টে, দেখবে কি ঘটে। সাহস দেখিয়ে অপমানে ক্ষুব্ধ কণ্ঠে বলল পুলিশ অফিসারটি। ভালো কথা মনে করে দিয়েছেন, চেকপোস্টগুলো এড়াতে আপনার সাহায্য আমাদের দরকার হবে এবং আমরা আশা করি সাহায্যগুলো আপনি করবেন। চলো দেখা যাবে। ওখানে গিয়ে রিভলভার তোমাদের লুকাতে হবে, তারপর কি ঘটে দেখবে। পুলিশ অফিসারটি রাগে গড়গড় করতে করতে বলল। আহমেদ মুসা হাত্তা নাসুমনকে লক্ষ্য করে বলল, মিস্টার হাত্তা, একটু বিশ্রাম করতে চাই, সামনে কোথাও কি আড়াল পাওয়া যাবে? আহমেদ হাত্তা নাসুমন পুলিশ অফিসারের দিকে তার রিভলভার তাক করেছিল বটে,
কিন্তু তার মনে কোনো জোর ছিল না। একজন পুলিশ অফিসারকে এভাবে কিডন্যাপ করায় সে ভীত হয়ে পড়েছে। বিষয়টা জানাজানি হবেই, তখন সাংঘাতিক বিপদে পড়তে হবে তাদেরকে। কিন্তু আহমেদ মুসার সিদ্ধান্তের বাইরে তার করার কিছু নেই। সে পুলিশ অফিসারের সাথে আহমেদ মুসার কথার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। পুলিশ অফিসারকে আহমেদ মুসা কি পুতুল মনে করছে? পুলিশ অফিসারের ধমককেই যুক্তি মনে হচ্ছে তার কাছে। আহমেদ মুসা না হয়ে অন্য কেউ হলে হাত্তা এসব অর্থহীন কথাবার্তা থামিয়ে দিত ও বাস্তববাদী হতে বলতো। কিন্তু আহমেদ মুসার ক্ষেত্রে এ ধরনের কিছু ভাবার অবকাশ নেই। আহমেদ মুসা কী ভেবে কোন পরিকল্পনায় কি বলছে তা তার মতো লোকদের মাথায় আসার কথা না। আহমেদ মুসার বিশ্রাম নেবার কথা শুনে বিস্মিত হলো হাত্তা নাসিমুন। কিন্তু পরক্ষণই তার মনে হলো নিশ্চয়ই আহমেদ মুসা নতুন কিছু ভাবছে। আহমেদ মুসার প্রশ্নের জবাবে সে বলল, আধা মাইল সামনে রাস্তার বাম পাশে একটা বাগান পাওয়া যাবে। বাগানে একটা পুকুরও আছে। ধন্যবাদ মিস্টার হাত্তা, আমাকে দেখিয়ে দেবেন। সবাই নীরব, ছুটে চলছে গাড়ি। একটু পরে রাস্তার বাম পাশে একটা বাগান দেখতে পেল আহমেদ মুসা। বলল, মিস্টার হাত্তা, ওটাই কি আপনার সেই বাগান? হ্যাঁ, বলল হাত্তা নাসিমুন। হাইওয়ে থেকে একটা মেঠো রাস্তা বাগানে গিয়ে প্রবেশ করেছে। আহমেদ মুসা গাড়ি ঘুরিয়ে নিয়ে মেঠো পথ ধরে বাগানে প্রবেশ করল। বাগানটা ফলের নয়, বনজ, মূল্যবান বনজ গাছে ভরা বাগান, সেই সাথে ঝোপঝাড়ে ভর্তি। খুশি হল আহমেদ মুসা, এ ধরনের বাগানই তার চাই। আহমেদ মুসা একটা ঘন ঝোপের আড়ালে নিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, মিস্টার হাত্তা, আপনি রিভলভার সহ বের হন। বের হলো হাত্তা নাসিমুন। আহমেদ মুসা পুলিশ অফিসারের পাশের দরজা আনলক করে দিয়ে বলল, আপনিও বের হন। চারদিকে তাকালো পুলিশ অফিসারটি। তার চোখে মুখে ভয় দেখা গেল। বলল, কেন নামতে হবে এখানে? কাজ না থাকলে এমনি তো আর আসেনি মিস্টার পুলিশ অফিসার, নামুন। আহমেদ মুসার কণ্ঠ কঠোর শোনালো। গাড়ি থেকে নামলো পুলিশ অফিসারটি। ব্যাগ থেকে বেল জাতীয় একটা ভারী জিনিস এবং সেই সাথে রিভলভার হাতে নিয়ে নামলো আহমেদ মুসা। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসারটি। তার সামনে উদ্যত রিভলভার হাতে দাঁড়িয়ে আছে হাত্তা নাসিমুন। আহমেদ মুসা গিয়ে পুলিশ অফিসারকে তার জামা খুলতে বলল। পুলিশ অফিসার ভীত দৃষ্টিতে তাকালো আহমেদ মুসার দিকে। মৃত্যু ভয় ফুটে উঠেছে তার চোখে মুখে। আহমেদ মুসা হাসলো, বলল, ভয় নেই মিস্টার পুলিশ অফিসার, এখানে তোমাকে মারতে নিয়ে আসেনি, দেরি করো না। পুলিশ অফিসার জামা খুলে ফেলল। আহমেদ মুসা পুলিশ অফিসারের পেছনে দাঁড়িয়ে হাতের বেল্টটা তার বুকের উপর দিয়ে পরিয়ে দিল। বেল্ট দেখেই চোখ ছানা বড়া হয়ে গেছে পুলিশ অফিসারের। আহমেদ মুসা তাকে উদ্দেশ্য করে বলল, ঠিক অনুমান করেছো, তোমার বুকের ওপর বেল্টের সাথে আটকানো ওটা বিশেষ ধরনের একটা এক্সপ্লোসিভ বুলেট। ঠিক বোমা নয়, বোমা বিস্ফোরণ ঘটিয়ে চারদিক ধ্বংস করে দেয়, আর এক্সপ্লোসিভ বুলেটের বিস্ফোরণ চারদিক ছড়ায় না, বুলেটের মতো ভেতরে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়। সেই লোকটির ভেতরে সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু বাইরে অক্ষত থাকে। আশেপাশের লোকদের গায়ে আঁচড়ও লাগে না, বলল আহমেদ মুসা। আমাকে তোমরা এভাবে হত্যা করতে চাইছো কেন? লোকটির কণ্ঠ আর্তনাদ করে উঠল। না, আমরা তোমাকে হত্যা করছি না, আমাদের কথা মেনে চললে তোমার কোনো ক্ষতি হবে না, বলল আহমেদ মুসা। তোমাদের কি কথা? বলল পুলিশ অফিসার। আমাদের গাড়িকে চেকপোস্টে যেন না দাঁড়াতে হয় সে ব্যবস্থা তোমাকে করতে হবে। কথা শেষ করেই আবার বলল, জামাটা এবার পরে নাও। এবার আর দ্বিধা করল না পুলিশ অফিসারটি, যন্ত্রের মতো আহমেদ মুসার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করল। তারপর পুলিশ অফিসার ও হাত্তা নাসিমুনকে গাড়িতে উঠতে বলে আহমেদ মুসা ড্রাইভিং সিটে বসল। বসার পরে ব্যাগ থেকে সাদা রঙের একটা যন্ত্র বের করে স্টিয়ারিং হুইলের বাটে বাঁধল এবং পুলিশ অফিসারকে লক্ষ্য করে বলল, এই সাদা যন্ত্রটা আপনার বুকে পাতা বিস্ফোরণ বুলেটটার রিমোট কন্ট্রোল। সাদা যন্ত্রটায় এই যে লাল বোতাম দেখছেন, এটা ডেটোনেটর। এটায় চাপ দিলেই আপনার বুকে বোমাটার বিস্ফোরণ ঘটবে। পুলিশ অফিসারের মুখ রক্তহীন সাদা হয়ে গেল ভয়ে। কি আমাদের প্রস্তাবে রাজি আছো তো? বলল আহমেদ মুসা। ঠিক আছে, কিন্তু জেনে রাখো একজন পুলিশ অফিসারের ওপর জুলুম করার ফল ভালো হবে না, ভীত ও ক্ষুব্ধ কণ্ঠে বলল অফিসারটি। মনে রেখো, তোমরা জুলুম করার জন্যই আহমেদ হাত্তা নাসিমুনকে গ্রেপ্তার করতে এসেছিলে এবং আরও যেসব জুলুম করেছো তার কিছু শাস্তি তোমারও পাও না। এই বলে একটু থেমে আবার স্মরণ করিয়ে দিল পুলিশ অফিসারকে, মনে রেখো, পুলিশরা গাড়ি চেক করতে আসলেই কিন্তু লাল সুইচের চাপ দিয়ে আমি বিস্ফোরণ ঘটাবো। দেখো, পুলিশ গাড়ির দিকে আসার অর্থ গাড়ি সার্চ হওয়া না, হঠাৎ আবার লাল বোতামে চাপ দিয়ে বসো না। আমি বলছি গাড়ি সার্চ হবে না। আহমেদ মুসা বলল, এমন ব্যবস্থা করো যাতে গাড়ি না দাঁড় করাতে হয়। পুলিশ অফিসারটি বলল, ঠিক আছে। আহমেদ মুসা গাড়ি স্টার্ট দিল। একটু পরেই গাড়ি আবার উঠে এলো হাইওয়েতে। ছুটতে লাগলো গাড়ি। সামনেই মধ্য উপকূলের একমাত্র শহর টটনাস।
টটনা শহরের মুখেই একটা চেকপোস্ট। চেকপোস্টের কাছাকাছি হলো গাড়ি। পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে। দেখা গেল তারা দুটি গাড়ি দাঁড় করিয়ে চেক করছে। ও দুটি গাড়ির চেক শেষ হওয়ার আগেই আহমেদ মুসার গাড়ি তাদের বরাবরে পৌঁছে গেল। আহমেদ মুসার গাড়িতে বসা পুলিশ অফিসার তার মাথার টুপি ড্যাশবোর্ডে খুলে রেখেছিল। চেকপোস্টের কাছাকাছি হতেই সে টুপি পরে নিয়েছে। আহমেদ মুসার গাড়ি চেকপোস্টের কাছাকাছি পৌঁছতেই দুজন পুলিশ অফিসার আহমেদ মুসার গাড়ির দিকে তাকিয়েছিল। একজন পুলিশ অফিসারকে গাড়িতে দেখেই তারা স্যালুট দিল এবং গাড়ি চালিয়ে যেতে ইশারা করলো। আহমেদ মুসার গাড়িতে বসা পুলিশ অফিসার হাত তুলে তাদের স্যালুট গ্রহণ করলো এবং হাত নেড়ে হাসি মুখে তাদের ধন্যবাদ জানালো। গাড়ি চেকপোস্ট পেরিয়ে এলো। আহমেদ মুসার ধন্যবাদ জানালো পুলিশ অফিসারকে। তারপর শস্যশ্যামল উপকূল উপত্যকার পথ ধরে গাড়ি পাড়ি দিল এক দীর্ঘ পথ। 2 ঘন্টা পর গাড়ি পৌঁছলো ট্যুরিস্টদের বড় আকর্ষণীয় উপকূল শহর গ্রোনিনজনে। শহরে ঢোকার পথে কোনো চেকপোস্ট নেই। চেকপোস্ট এলো শহর থেকে বের হবার পথে। এখানেও গাড়ি দাঁড় করাতে হলো না। গাড়িতে একজন পুলিশ অফিসারকে দেখেই গাড়ি চালিয়ে চলে যেতে ইশারা করল। গ্রোনিনজন শহরের 30 কিলোমিটার দক্ষিণে রাজধানী পারামারিবো। রাজধানীর উপকণ্ঠে রয়েছে বড় চেকপোস্ট। আহমেদ মুসা আশঙ্কা করল এই চেকপোস্টে উচ্চপদস্থ পুলিশ অফিসার থাকতে পারে। গাড়ি তারা দাঁড় করাতেও পারে, কিন্তু দাঁড় করাতে হলো না গাড়ি। চেকপোস্টের কাছে এসে আহমেদ মুসাদের পুলিশ অফিসারটি রাস্তার পাশে দাঁড়ানো পুলিশদের উদ্দেশ্যে হাত নেড়ে স্বাগত জানালো। পুলিশরাও হাত নেড়ে শুভেচ্ছা জ্ঞাপন করলো। ওরা গাড়ি দাঁড় করাতে ইশারা করলো না। হাফ ছেড়ে বাঁচল আহমেদ মুসা। বলল, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, সামনে আর চেকপোস্ট নেই। এবার দয়া করে আমার বুক থেকে আজরাইলটাকে নামান, বলল পুলিশ অফিসারটি। আহমেদ মুসা হাসল, বলল, আপনার ডিউটি অফিসের টেলিফোন নম্বর দিন। কেন? পুলিশ অফিসার চোখে মুখে বিস্ময়। আমি ওদের সাথে যোগাযোগ করে দিচ্ছি। ওদের সাথে আপনাকে কথা বলতে হবে, বলল আহমেদ মুসা। কি কথা? আপনি অফিসকে বলবেন পারিবারিক জরুরি পরিস্থিতিতে হঠাৎ আপনাকে পারামারিবো আসতে হয়েছে। আরও 3 দিন আপনার ছুটি প্রয়োজন। আমার তো ছুটির প্রয়োজন নেই। আপনারা পারামারিবো পৌঁছে গেছেন, আমি আজই ফিরব, বলল পুলিশ অফিসার। আপনার ছুটির প্রয়োজন নেই, কিন্তু আমাদের আছে। তার অর্থ? ভ্রুকুঞ্চিত করে বলল পুলিশ অফিসার। নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট হবার পর আগামী 22 তারিখ আপনি ছাড়া পাবেন। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আহমেদ হাত্তা পারামারিবো এসেছেন, এটা শুধু আপনিই জানেন। আপনি ফেরার সঙ্গে সঙ্গে সবাই এটা জানবে। তার মানে আপনারা আমাকে বন্দি করে রাখতে চান? হ্যাঁ, একে বন্দি বলতে পারেন, বলল আহমেদ মুসা। একটু থেমে আবার বলল সে, বলুন আপনার ডিউটি অফিসারের নম্বর বলুন। হঠাৎ পুলিশ অফিসারটির চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল। বলল, একটু সময় নিয়ে। মোবাইল আমাকে দিন, আমি টেলিফোন করছি। না, আমি যোগাযোগ করে দেব, আপনি কথা বলবেন। আমি নিশ্চিত হতে চাই ডিউটি অফিস আপনার কথা জেনেছে, আহমেদ মুসা বলল। না জানালেও তো চলে, বলল পুলিশ অফিসারটি। অবশ্যই জানাতে হবে, না হলে একজন পুলিশ অফিসার নিখোঁজ হওয়া নিয়ে দেশব্যাপী হুলস্থুল পড়ে যাবে। আপনাকে রাস্তার চেকপোস্টে পুলিশরা দেখেছে, সুতরাং আমাদের গাড়ি উদ্ধার এবং আমাদের ধরার জন্য পুলিশরা হন্যে হয়ে উঠবে। পুলিশ অফিসারটি আর কথা বলল না। তার চোখে মুখে সেই ভয়ের চিহ্নটা আরও বাড়ল। আহমেদ মুসার মুখ কঠোর হয়ে উঠল। বলল, আমাদের সময় নষ্ট করছেন মিস্টার পুলিশ অফিসার। আপনি যদি নাম্বারটা না বলেন তাহলে পুলিশরা যাতে কোনো দিনই আপনাকে খুঁজে না পায় সেই ব্যবস্থা করব। সেজন্য ডেটোনেটরের ওই লাল বোতামটা একটা চাপ দিতে হবে মাত্র। ভয়ে আটকে উঠল পুলিশ অফিসার। বলল ভীতু কণ্ঠে, নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ভ্রু কুঞ্চিত হলো আহমেদ মুসার। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকালো পুলিশ অফিসারটির দিকে। একটু চিন্তা করলো, তারপর বলল, আপনি কি তাহলে পুলিশ নন, ভুয়া পুলিশ? এই জন্য কি আপনার ইউনিফর্মের নেম প্লেট নেই? পুলিশ অফিসারটির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কথা বলল না সে। আপনার নাম কি? তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলো আহমেদ মুসা। পুলিশ অফিসারটি আহমেদ মুসার দিকে একবার চোখ তুলে তাকালো। তার চোখে মুখে মৃত্যু ভয়। মুখ আবার নিচু করলো। বলল, রবার্ট ম্যাকভাল রায়। জন্ম ইউরোপে না ভারতে? ইউরোপে। আপনাকে কেউ নিয়োগ করেছে, না আপনি নিয়োগকর্তাদের একজন? আহমেদ মুসার জিজ্ঞাসার কোনো জবাব দিল না রবার্ট ম্যাকভাল রায়। আহমেদ মুসা আবার জিজ্ঞেস করলো, আপনাদের কতজন ভুয়া পুলিশ অফিসার এভাবে আহমেদ হাত্তাদের বিরুদ্ধে কাজে নেমেছে? এবারও জবাব দিল না সে। মিস্টার হাত্তা, তাহলে আমরা আর হোটেলে যাচ্ছি না। আপনি পারামারিবোর যে ঠিকানাগুলো আমাকে দিয়েছিলেন তার 1 নম্বর ঠিকানায় আমি যেতে চাই। পেছনে না তাকিয়ে আহমেদ হাত্তা নাসিমুনকে উদ্দেশ্য করে বলল আহমেদ মুসা। কেন ওখানে নয়, হোটেল নয় কেন, বলল হাত্তা নাসিমুন। রবার্ট রায়ের ব্যাপারটা আগে সেটেল করতে চাই, আহমেদ মুসা বলল। এয়ারপোর্ট থেকে জায়গাটা অনেক দূরে হবে। কালকে ফাতেমাকে নিয়ে প্রোগ্রামে কোনো অসুবিধা হবে না তো? অবশ্যই না।
ঠিক আছে, চলুন, ওখানে কোনো অসুবিধা নেই। এখন তো শহরে ঢুকেছি, রাস্তা বলে দেবেন মিস্টার হাত্তা, আহমেদ মুসা বলল। আচ্ছা রবার্ট রায়, আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আহমেদ হাত্তা নাসিমুন উদ্ধার পেয়েছেন, সুরিনামে আসছেন, এটা আপনারা জানলেন কি করে? রবার্ট রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আহমেদ মুসা। রবার্ট রায় নির্বিকার, কোনো জবাব দিল না। আহমেদ মুসা হাসলো, বলল, বুঝেছি, আপনি এখন নিশ্চিত আপনার সব কথা না জেনে আমরা আপনাকে হত্যা করব না, অতএব আর কোনো কথা নেই আপাতত। ঠিক আছে, তাই হোক। এই বলে আহমেদ মুসা চুপ করল। গাড়ির সবাই চুপচাপ। বেশ বড় একটি ঘর, আগাগোড়া কার্পেটে মোড়া। রবার্ট রায় বসে আছে আহমেদ মুসার সামনের এক চেয়ারে, মাঝখানে একটা টেবিল। আহমেদ মুসা কঠোর কণ্ঠে বলল, মিস্টার রবার্ট রয়, আপনাকে আবার স্মরণ করিয়ে দেই, এক প্রশ্ন আমি দুবার করি না। প্রথমে আপনাকে সেই সহজ প্রশ্নটাই করছি, আহমেদ হাত্তা মুক্ত হয়েছেন, সুরিনামে আসছেন, এটা আপনারা কিভাবে জেনেছেন? আহমেদ মুসাদের পাশেই কিছু দূরে সোফায় বসে আছে আহমেদ হাত্তা নাসিমুন। দরজায় দাঁড়িয়ে দুজন লোক, হাতে তাদের কোনো অস্ত্র নেই, কিন্তু পকেটে তাদের রিভলভার রয়েছে। এরা হাত্তা নাসিমুনের লোক, পার্টি ক্যাডারের সদস্য এরা। এ বাড়িটাও পার্টির একটা রেস্ট হাউস। সুরিনাম নদীর ধার ঘেঁষে বাড়িটা। সুরিনাম নদীর ভেতর থেকেই উঠে এসেছে বাড়িটার দক্ষিণের দেয়াল। দক্ষিণের জানালায় দাঁড়ালে সুরিনাম নদীর স্নিগ্ধ বাতাসের পরশ পাওয়া যায়। যে ঘরটিতে আহমেদ মুসা বসে আছে সে ঘরটিও দক্ষিণের নদী প্রান্তের একটি ঘর। সুরিনাম নদীর দুপার নিয়েই গড়ে উঠেছে পারামারিবো শহর, তবে শহরের মূল অংশও নদীর উত্তর প্রান্তে। পারামারিবোতে প্রবেশের পর নদীর পার বলতে আর কিছুই নেই। নদী তীরের বাড়িগুলো নদীর পানিতে যেন ভাসছে। আহমেদ মুসার প্রশ্ন শুনে রবার্ট রায় আহমেদ মুসার দিকে তাকালো। বোধহয় আহমেদ মুসাকে বুঝতে চেষ্টা করলো। বলল, আমি যতটুকু জানি তা হলো তার উদ্ধার হওয়ার খবর নাকি সেখানকার কোনো কাগজে বের হয়, সেই খবর টেলিফোনে সুরিনামে জানানো হয়। উনি সুরিনামে আসছেন এটা জানা গেল কি করে? রবার্ট রায় একটু ভাবল, তারপর বলল, আমি সব কথা জানি না, তবে মনে হয় ব্যাপারটা এরকম যে তিনি মুক্তি পেলে দ্রুত সুরিনামে চলে আসবেন, এটা মনে করাই স্বাভাবিক। আহমেদ হাত্তাকে কারা কিডন্যাপ করেছিল? তাদের মধ্যে আপনি ছিলেন? না। তাহলে কারা ছিল? আমি তাদের চিনি না। ওই কিডন্যাপের সাথে জড়িত ছিল পারামারিবোর লোকেরা, নিউ নিকারির লোক কেউ ছিল না। আপনাদের নেতাকে তো চিনেন? উত্তর দিল না রবার্ট রায়, সে মাথা নিচু করল। আহমেদ মুসার টেবিল থেকে রিভলভারটা হাতে তুলে নিল, বলল, প্রথমে হাত যাওয়া পছন্দ করবেন না কান যাওয়া পছন্দ করবেন? রবার্ট রায় মুখ তুলে ভীতু দৃষ্টিতে আহমেদ মুসার দিকে তাকালো, বলল, বলছি স্যার। এই বলে একটু থামলো, তারপর শুরু করলো। মাসুস, যার পূর্ণ নাম মায়ের সূর্য সন্তান নামে একটা সংগঠন আছে। গোটা দেশে হিন্দুদের মধ্যেই সংগঠন গড়ে তোলা হয়েছে। এই সংগঠনের নেতা হলেন তিলক লাজপত পাল। তার নির্দেশে সব কিছু হয়। ইউরোপীয় ও ইন্ডিয়ান কমিউনিটির রাজনীতি এদেশে তিনি নিয়ন্ত্রণ করেন। ওর হেডকোয়ার্টার কোথায়? বুলোবেন্টেন হ্রদের তীরে ব্লুকোপন্ডতে। ব্লুকোপন্ড তো একটা বড় শহর, এই শহরের কোথায় তার হেডকোয়ার্টার? জবাব দিল না রবার্ট রায়। বিরক্ত করবেন না রবার্ট রায়, বারবার রিভলভার নাচাতে আমি পারবো না। যা জিজ্ঞেস করব সঙ্গে সঙ্গে ঠিক ঠিক তা জবাব দিবেন, তীব্র কণ্ঠে বলল আহমেদ মুসা। চমকে উঠে মুখ তুলে তাকালো রবার্ট রায়। ভয়ে চোখ মুখ তার কুঞ্চিত। বলল, স্যার, আমি ব্রুকোপন্ডতে যাইনি, তবে আমি শুনেছি সেখানে শিবাজি কালী মন্দির নামে একটা মন্দির আছে। সেখানে বা তার পাশেই তিলক লাজপত পালের হেডকোয়ার্টার। গুম, হত্যা, অপহরণ ইত্যাদি করছে কে? তিলকের লোকেরা। এই কাজে মাসুসকে সহযোগিতা করছে ইউরোপীয় ইন্ডিয়ান রাজনৈতিক দল সুরিনাম পিপলস কংগ্রেস পার্টি। পারামারিবোতে তিলকের ঘাঁটিগুলো কোথায়? রবার্ট রায় একটু দেরি করে মুখ তুলল এবং বলতে লাগলো, সুরিনাম ও সাবামাক্কা নামে দুটি কালী মন্দিরে বা তার পাশে তিলকের দুটি অফিস বা ঘাঁটি আছে পারামারিবোতে। আর প্রত্যেক মহল্লায় মাসুসের একটা করে ইউনিট আছে। তার অফিসেই মাসুসের অফিস বলে পরিচিত। এই মন্দিরগুলো কোথায়? জিজ্ঞেস করল আহমেদ মুসা। দুটি মন্দিরই সুরিনাম নদীর ধারে এবং উত্তর পাশে। নদীপথ ও সড়ক পথ দুপথেই যাওয়া যায়। অধিকাংশ মন্দিরই মন্দিরের পাশে পুরোহিতদের বাড়ি থাকে। ওয়াঙালিকে ওরা কোথায় রেখেছে? আমি জানি না, তবে আমি জানি যে প্রত্যেক মন্দিরই বন্দিখানা আছে। এরকম জায়গায় বন্দি করে রাখা সবচেয়ে নিরাপদ। পুলিশরা মন্দিরকে সাধারণত এড়িয়ে চলে। আপনি জানেন ওয়াঙালিকে কোথায় রাখা হয়েছে? কঠোর কণ্ঠে বলল আহমেদ মুসা। রবার্ট রায় মুখ তুলে আহমেদ মুসার দিকে তাকালো। তার মুখে একটা অসহায় ভাব ফুটে উঠল। বলল, সত্যিই আমি জানি না। একদিন আলোচনায় ওয়াঙালির কথা উঠলে একজন বলল, ওয়াঙালিকে কেউ উদ্ধার করতে পারবে না, পাশেই থানা, থানাও আমাদের, সংকেত পেলেই পুলিশ এসে পড়বে। আহমেদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মিস্টার রবার্ট রায়, আপনি মাসুসের কোন দায়িত্বে? রবার্ট রায় আহমেদ মুসার দিকে মুখ তুলে চাইল।
তার চোখে ভয়। বলল, আমি কোনো দায়িত্বে নেই, নির্বাহী কমিটির সদস্য মাত্র। নির্বাহী কমিটির সদস্য কয়জন? 10 জন। মাত্র 10 জন? মহাকালী 10 ভুজা বলে মায়ের সূর্য সন্তানদের শীর্ষ কমিটিও 10 জন। তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। আপনি মিথ্যা কথা বলছেন যে আপনি ব্রুকোপণ্ডতে যাননি। না স্যার, আমি ব্রুকোপণ্ডতে যাইনি। ওখানে নির্বাহী কমিটির কোনো মিটিং হয় না। ওটা হেডকোয়ার্টার হলো তিলক লাজপত পাল তার পার্সোনাল স্টাফদের নিয়ে ওখানে থাকেন। বাইরের লোকদের কোনো যাতায়াত সেখানে নেই। আহমেদ মুসা উঠে দাঁড়ালো, বলল, ধন্যবাদ মিস্টার রবার্ট রায়। আহমেদ মুসা যেতে শুরু করলে রবার্ট রায় বলল, স্যার আমাকে আর দরকার আছে? নিউ নিকারিতে আমার পরিবার খুব অসুবিধা আছে। আগে দেখি আপনার দেওয়া তথ্য কতটা সঠিক। আমাদের কাজ শেষ হলে আপনি ছাড়া পাবেন, বলল আহমেদ মুসা। আহমেদ মুসা বেরিয়ে এলো ঘর থেকে। তার সাথে সাথে বেরিয়ে এলো হাত্তা নাসুমনও। দুজন গিয়ে বসলো আহমেদ মুসার কক্ষে। কেমন মনে হলো রবার্টের কথাকে? জিজ্ঞেস করলো হাত্তা নাসুমন। আমার মনে হয় ও যা বলেছে সত্য বলেছে। তাকে তো ছাড়ছি না। সত্য না বলে যাবে কোথায়? এখন কি করণীয়? ওয়াঙালি কোথায় আছে তা তো আমরা জানি না। যে ঠিকানাগুলো রবার্ট রায় দিয়েছে তা যাচাই করার জন্য এখনই বের হচ্ছি। আপনাদের লোকদের বলুন ছোটোখাটো একটা বোট জোগাড় করতে। বোট আমাদেরই আছে, কিন্তু এত বড় জার্নি করার পর এখনই আবার বের হবেন, এটা কি ঠিক? এখন সময় আমাদের খুব মূল্যবান। আগামীকাল সকালেই ওদের মুখোমুখি হতে হবে। তার আগে ওদের সম্পর্কে যতটা পারা যায় জানা দরকার। নদীপথে কেন? পারামারিবতে ওদের যে দুটো ঘাটের সন্ধান রবার্ট দিয়েছে সে দুটোই নদীর তীরে কালী মন্দির বা তার পাশে। নদীপথে গেলে নদীর তীরের কালী মন্দির সহজেই বের করা যাবে। কথা শেষ করে আহমেদ মুসা উঠে দাঁড়ালো, বলল, যাই, পোশাক পাল্টে নেই। এ সময় হাত্তা নাসুমন বলল, আপনার সাথে কে যাবে? আহমেদ মুসা বলল, কেউ নয়, এমনকি বোটও আমিই চালাবো। হাত্তা নাসুমন যেন আকাশ থেকে পড়ল। চোখে মুখে এমন বিস্ময় নিয়ে সে বলল, যে সাংঘাতিক পরিস্থিতি তাতে এ ধরনের কাজে আপনার একা বেরোনো ঠিক নয়। তার উপর আপনি এখানে নতুন। মিস্টার হাত্তা, অবস্থা সাংঘাতিক বলেই দলে ভারী হওয়া ঠিক নয়। একা বেরোনো দরকার। আমি বিদেশি ট্যুরিস্ট, শহর দেখতে বেরিয়েছি, সাথে লোক দরকার কি? একটু থেমে আহমেদ মুসা আবার বলল, মিস্টার হাত্তা, আপনার জরুরি কাজ আছে। আপনি কি দেশের সব জায়গায় এই মেসেজ দিয়েছেন যে যাদের ভোটে দাঁড়ানোর কথা সবাইকে ভোটে দাঁড়াতে হবে? জেল বা হাজতে যারা আছে তাদেরকেও? সে ব্যবস্থা করেছি। সকালের মধ্যেই সবাই খবর পেয়ে যাবে। 21 তারিখ নমিনেশন পেপার সাবমিট হবে। এই তারিখেই বিকালে জনসভার ব্যবস্থা করুন। সে জনসভায় বলে দেবেন আপনাকে কারা কিডন্যাপ করেছিল এবং কিভাবে মার্কিন প্রশাসন আপনাকে উদ্ধার করেছে। এত তাড়াতাড়ি এই কনফ্রন্টেশনে যাওয়া কি ঠিক হবে? বলল হাত্তা নাসুমন। কনফ্রন্টেশন নয়, প্রকৃত ঘটনা জনগণকে অবহিত করবেন মাত্র। বর্তমান অবস্থা অবশ্য এটা কিছুটা আক্রমণাত্মক হবে বটে, কিন্তু এটাই হবে আপনাদের সবচেয়ে বড় ডিফেন্স। অতঃপর আপনাকে নিরাপত্তা দেওয়া হবে সরকারের দায়িত্ব। এরপর সরকার যদি আপনাকে গ্রেপ্তারও করে সেটা হবে আপনার জন্য লাভজনক। ওয়াঙালি তো এখনও ওদের হাতে। হাত্তা নাসুমনের মধ্যে দ্বিধা। 21 তারিখ বিকেল আসতে এখনও 43 ঘন্টার মতো বাকি। আল্লাহর উপর ভরসা করুন। এই বলে আহমেদ মুসা ঢুকে গেল ড্রেসিং রুমে। মিনিট 10 পর বেরিয়ে এলো ইউরোপীয় ট্যুরিস্ট হয়ে। তার হাতে পারামারিব শহরের ট্যুরিস্ট গাইড। ইঞ্জিন বোটটা স্টার্ট দেবার আগে আহমেদ মুসা শহরের মানচিত্রটার ওপর চোখ বোলালো। বোট স্টার্ট দিল আহমেদ মুসা। বোটটি সুরিনাম নদী ধরে এগিয়ে চলল। আহমেদ মুসার চোখ নদীর ডান পারে, উত্তর পাশে। তার চোখ দুটি সন্ধান করছে কালী মন্দিরের ঐতিহ্যবাহী চূড়া। সুরিনাম সুন্দর নদী। দেশের দীর্ঘতম এই নদীটি পশ্চিম সুরিনামের ইভার দ্য মাউন্টেন থেকে বের হয়ে আটলান্টিকে গিয়ে পড়েছে। নানা বর্ণ, নানা রকম বোটের আনাগোনায় মুখরিত থাকে নদীর বুক। কিন্তু নদীর বুক এখন অনেকটা শান্ত। সবচেয়ে সুন্দর লাগছে নদীর দুপাশে আদিগন্তে আলোর মেলা, যেন নদীটি পড়েছে আকাশী তারার মালা। মিনিট 15 চলার পর আহমেদ মুসা দেখতে পেল একটা মন্দিরের আলোকোজ্জ্বল চূড়া। মন্দিরটি নদীর তীর ঘেঁষে। মন্দিরের একটা ঘাট রয়েছে, বেশ বড় ঘাট। একটা অংশ জেটির আকারে তৈরি। আহমেদ মুসা মানচিত্রে দেখেছে এই মন্দিরের আশেপাশে কোথাও থানা নেই। থানা আছে সামনের সাবামাক্কা মন্দিরের কাছে। থানা আছে ব্রুকোপণ্ডর শিবাজি মন্দিরের পাশেও। মন্দিরটি দেখার জন্য নামতে ইচ্ছা হলো আহমেদ মুসার, কিন্তু পরক্ষণে ভাবল দ্বিতীয় মন্দিরটাও তার খুঁজে পাওয়া দরকার। সাবামাক্কা মন্দির দেখে এসে ফেরার পথে এই মন্দির দেখা যাবে। আবার জোরে ছুটতে শুরু করলো আহমেদ মুসার বোট। আরও 20 মিনিট চলার পর অন্য আরেকটা মন্দিরের চূড়া দেখতে পেল আহমেদ মুসা। কাছে এসে দেখল এই মন্দিরেরও একটা ঘাট আছে, ঘাটের সাথে জেটিও। জেটিতে একটা মোটর বোট বাঁধা। আহমেদ মুসার বোট ধীরে ধীরে আগালো মন্দিরের জেটির দিকে। ইতিমধ্যে আহমেদ মুসা মন্দিরের চারিদিকে যতটা সম্ভব চোখ বুলালো। মন্দিরটা প্রাচীর দিয়ে ঘেরা।
প্রাচীর ও মন্দিরের বিল্ডিংয়ের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে বলে আন্দাজ করা যায়। মন্দিরের পশ্চিম পাশেই থানাটা। মন্দিরের জেটিতে বোট বেঁধে নামলো আহমেদ মুসা। এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের চত্বরে পা রাখল সে। মন্দির দক্ষিণমুখী। মন্দিরের উত্তরের প্রাচীরে আরেকটা বড় গেট আছে। প্রাচীরের বাইরে দিয়ে প্রাচীর ঘেঁষে রাস্তা। আহমেদ মুসা চারদিকটা দেখে ফিরে এলো মন্দিরের সম্মুখ চত্বরে। মন্দিরটা গোল পিরামিড আকৃতির। মন্দিরে ঢোকার একটাই দরজা। অনেকগুলো সিঁড়ি ভেঙে সে দরজায় পৌঁছতে হয়। দরজা 2 তলা পরিমাণ উঁচু। দরজা পেরুলে 20 ফুটের মতো দীর্ঘ এক করিডর। করিডরের পর বিল্ডিংয়ের ঠিক কেন্দ্রে ডিম্বাকৃতির এক বিশাল হলঘর। হলঘরের চারিদিকে অসংখ্য ঘর ও কুঠরি। হলঘরের অবস্থানই বলে দেয় হলঘরের নিচেও রয়েছে অনেক ঘর। আন্ডারগ্রাউন্ড বেসমেন্টও থাকতে পারে গোপন কুঠরি। ডিম্বাকৃতি হলঘরের শেষ কৈনিক প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে বিশাল কালীমূর্তি। কালীমূর্তির সামনে বসেছে কীর্তনের আসর। ধূপের ধোঁয়ায় চারদিক প্লাবিত, বাতাস ভারী। 2 জন পুরোহিত কালীমূর্তির সামনে ধ্যানমগ্ন। আরেকজন পুরোহিত সার্বিক তদারকিতে রয়েছে। টুরিস্ট রূপে আহমেদ মুসা কীর্তন আসরের পাশেই এক পাশে দাঁড়িয়ে। তার বাম দিকে একটু সামনেই কালীমূর্তি। ঠিক তার সামনেই একটু দূরে বসে আছে ধ্যানমগ্ন 2 পুরোহিত। তৃতীয় পুরোহিতও তার সামনে দিয়ে আসা যাওয়া করছে। একবার পুরোহিতটা উঠে এলে আহমেদ মুসা তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, জনাব, আমি একজন ট্যুরিস্ট। আমি মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখতে চাই। পুরোহিত লোকটি থমকে দাঁড়ালো এবং দেখলো আহমেদ মুসাকে। বলল, এই তো দেখছেন, আর কি দেখতে চান? যেখানে যাই মন্দিরে আমি দেখি। মন্দিরের নির্মাণশৈলীর ব্যাপারে আমি খুব আগ্রহী, বলল আহমেদ মুসা। পুরোহিত আবার তার চোখ স্থির করলো আহমেদ মুসার দিকে। তারপর মুখ ঘুরিয়ে একটু ভাবলো। তারপর বলল, হ্যাঁ, ট্যুরিস্টরা কেউ কেউ মন্দির এভাবে দেখতে চায়। ঠিক আছে, আজ শনিবার, আষাঢ়ের অমাবস্যা। এখনই কীর্তন শেষ হবে। তারপরে শুরু হবে ভৈরবী নৃত্য। ওটা চলবে শেষ রাত পর্যন্ত। না শুরু হলেই আমি আপনাকে ঘুরিয়ে সব দেখাবো। অনেক ধন্যবাদ, বলল আহমেদ মুসা। নমস্তে বলে হাঁটতে শুরু করলো পুরোহিত। আহমেদ মুসা সেখানেই ফিরে আসলো যেখানে সে আগে দাঁড়িয়েছিল। ঠিক 15 মিনিট পরে ভৈরবী নৃত্য শুরু হলো। পুরোহিত এসে ডেকে নিয়ে গেল আহমেদ মুসাকে। হল সংলগ্ন বড় একটা ঘরে প্রবেশ করলো তারা। ঘরটি বসার ঘর। ঘরে কার্পেট আছে। গোটা ঘর সোফায় সাজানো। পুরোহিত বলল, যে হলঘর থেকে আমরা এলাম সেই হলঘরের চারিদিকে এই রকমের 2 সারি ঘর আছে। প্রথম সারিতে এই ধরনের কয়েকটা বসার ঘর আছে। প্রথম সারির বাদবাকি ঘরগুলো বিভিন্ন দেবতা ও মুনি ঋষির নামে উৎসর্গিত। দ্বিতীয় সারির ঘরগুলো পুরোহিতদের অফিস। এই ঘরগুলোর উপরে অর্থাৎ মন্দিরের 3য় তলায় পুরোহিত ও মেহমানদের আবাসস্থল, আর মন্দিরের 4র্থ তলা প্রধান পুরোহিতের বাসস্থান। হলরুমের নিচে মন্দিরের 1ম তলা মন্দিরের সংগ্রহশালা। এই তো আমাদের ছোট্ট এই মন্দিরের বিবরণ। পুরোহিত থামতে আহমেদ মুসার চোখে মুখে দারুণ আগ্রহ এনে জিজ্ঞেস করলো, সংগ্রহশালায় কি কি আছে? পুরোহিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল, গর্বের ঔজ্জ্বল্য। বলল, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা দেবদেবীর মূর্তি, মুনি ঋষিদের মূর্তি, চিত্র, ভারতের অজন্তার মতো মন্দিরের দেয়াল চিত্রের অনুচিত্র, মহাত্মা গান্ধীর মতো হিন্দু মহাগুরুদের ছবি, বাণী ইত্যাদি। অপূর্ব সংগ্রহশালা, না দেখলেই নয়। সব বাদ দিয়ে এই সংগ্রহশালায় আমি দেখতে চাই, বলল আহমেদ মুসা এমন ভাব করে যে এই সংগ্রহশালা দেখতে তার দারুণ আগ্রহ। রাতে তো এটা দেখানো যাবে না, বলল পুরোহিত। সর্বনাশ, আমি তো ব্যস্ত, আমার তো আর আসার সময় হবে না, বলল আহমেদ মুসা চরম হতাশ কণ্ঠে। আহমেদ মুসার চিন্তা যে কোনোভাবেই হোক মন্দিরের নিচের অংশটা দেখতে হবে। আহমেদ মুসা আরও ভাবল, পুরোহিত তো বেসমেন্ট ফ্লোরের, আন্ডার ফ্লোরের কথা কিছুই বলল না। সে কি এড়িয়ে গেল, না এ ধরনের কোনো ফ্লোর এখানে নেই? আহমেদ মুসা হতাশা প্রকাশের পর পুরোহিত ভাবছিল। একটু পরে বলল, ঠিক আছে, চলুন। সিঁড়ি দিয়ে নামলো তারা গ্রাউন্ড ফ্লোরে। আলো জ্বালল পুরোহিত। সত্যি হলঘরটা দেবদেবতার মূর্তি, চিত্র ও চিত্রলিপিতে ঠাসা। দেখার মতো সংগ্রহ বটে। আহমেদ মুসা জিজ্ঞেস করলো, এত বড় বড় মূর্তি কি করে ঢোকালেন ওই সংকীর্ণ পথ দিয়ে? পুরোহিত হাসল, বলল, নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা সামনে দেখবেন হলের বাইরের অংশে মাঝে মাঝে স্টিলের দেয়াল। আসলে ওটা দেয়াল নয়, দরজা, যার গা তালা দিয়ে লক করা। এরকম মোটা 4টা দরজা আছে হলঘরে। এগুলো দিয়েই মূর্তিগুলো আনা হয়েছে। অযাচিতভাবেই তথ্যটি জানতে পেরে দারুণ খুশি হল আহমেদ মুসা। ঘুরতে ঘুরতে তারা মেজের ওপর এক ভিড়ব দরজার সামনে এসে দাঁড়ালো। বিল্ডিংয়ের সাইড ওয়াল থেকে 4 ফুট দূরত্বের সমান্তরালে 2টি দেয়াল মেজের অনেকখানি ভেতরে চলে এসেছে। 2 দেয়ালের মুখে এক বিশাল দরজা, বেশ দূরত্বে অবস্থিত। বেঢপ এই দরজা আহমেদ মুসার দৃষ্টি আকর্ষণ করল। এটা ঘর হওয়ার মতো প্রশস্ত নয়, আবার আলমারি হওয়ার মতো ছোট নয়। তাহলে কি?
এ সময় আহমেদ মুসার কানে একটা চিৎকার ভেসে এলো।